আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টরওয়ালা.কম আয়োজিত লাইভ মেডিকেল প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তারে। আমি ডাক্তার সাবরিনা আছি আপনাদের সাথে, থাকবো পুরোটা সময় জুড়ে। প্রতি সপ্তাহেই আমরা চেষ্টা করি একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলার জন্য, আর তার ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো আরেকটি সমস্যা নিয়ে। আজ আমরা কথা বলবো অতি চঞ্চলতা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমাদের সেটে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার নাহিদ মাহজাবিন মোর্শেদ ম্যামকে, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে মনোরোগ বিদ্যা বিভাগে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ম্যামের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে সেখানে কল করতে পারেন। তাছাড়া আমাদের যে ভিডিওটি অলরেডি লাইভে চলে গিয়েছে আমাদের পেজ থেকে, সেখানে কমেন্ট করে আপনি আপনার সমস্যাটি জানাতে পারেন। সমস্যাটি উল্লেখ করার সময় অবশ্যই সমস্যাটি কার হচ্ছে, কতদিন ধরে হচ্ছে সেটি উল্লেখ করে নেবেন। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ম্যাম। আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। ম্যাম, আমরা তো জানি যে আজকে আমরা কথা বলবো অতি চঞ্চলতা নিয়ে। তো প্রথমেই যদি আমাদের যে ডক্টরওয়ালা.কম ফ্যানরা আছেন তাদেরকে জানিয়ে নিতেন যে আসলে অতি চঞ্চলতা বলতে আপনারা কি বোঝাচ্ছেন, সেটা যদি একটু বুঝিয়ে নিতেন। আসলে অতি চঞ্চলতা হচ্ছে একটি হচ্ছে মানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে স্নায়ু ভিত্তিক একটা রোগ, যেটা অনেক সময় আসলে ডেভেলপমেন্টের সাথেই জড়িত থাকে। এবং এখানে দেখা যায় যে খুব চঞ্চলতা থাকে, তার সাথে অমনোযোগিতা থাকে, এবং হঠাৎ করে হঠকারিতাও চলে আসে। এবং সেই জন্য তার জীবনটা আসলে ঠিক গুছানো থাকে না, অগুছালো। এবং তার প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রেই তার অসামঞ্জস্যতা দেখা যায়, এবং তার জন্য তার জীবনটা আসলে খুব সুন্দর করে গুছাতে পারে না। কিন্তু ম্যাম, আমরা তো জানি যে চঞ্চলতা কিন্তু একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। তো কখনো এটাকে মনোরোগের পর্যায়ে আসলে আপনারা ফেলে দিচ্ছেন? আসলে চঞ্চলতা তো খুব স্বাভাবিক, একটি মানুষের তো চঞ্চলতা থাকবেই। থাকবেই, স্বাভাবিক। আর বাচ্চাদের তো চঞ্চলতা আসলে একটু মানে না করলে ভালো লাগে না। বাচ্চাদের তো মানেই হচ্ছে তারা চঞ্চল হবে, হ্যাঁ। কিন্তু অতি চঞ্চল যখন আমরা এটাকে রোগের পর্যায়ে বলি, যখন সে তার প্রতিদিনকার যে কার্যক্রম সে ঠিক মতন করতে পারে না, স্কুলে যেতে পারে না, বাসায় অন্যদের সাথে সুন্দর একটা সম্পর্ক বজিয়ে রাখতে পারে না, পারিবারিক যেই রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো থাকে সেগুলো সে মেনটেন করতে পারে না, বন্ধুদের সাথে খেলা খেলতে পারে না। এমনকি বড়দের ক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি দ্রুত তারা চাকরি বদল করতে থাকে, কোনো ডিসিশনে যেতে পারে না, কোনো চাকরিতে মনোনিবেশ করতে পারে না। এবং সেটা করে তার যে অকুপেশনাল, ফিনান্সিয়াল, তার সোশ্যাল যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে তার লাইফে, তখন কিন্তু আসলে এটা রোগের পর্যায়ে বলা হয়। আর ম্যাম, এটা কি কোনো বয়স আছে যে কোন বয়সে বেশি দেখা যায়, বা একটা এইজের পরে গিয়ে এটা দেখা যায়, এরকম কোনো কিছু কি আছে, বয়স কি আছে এটার জন্য কোনো? হ্যাঁ, আসলে এই যে বললাম নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তো এটা ছোটবেলা থেকেই হয়, হ্যাঁ। তো সাধারণত দেখা যায় 1.5 বছর বয়স থেকেই এটা আসলে একটু বোঝা যায় যে অন্য বাচ্চাদের চেয়ে সে একটু ভিন্ন, বেশি চঞ্চল। কিন্তু যখন একটু স্কুল এইজে যায়, যখন সে ক্লাসে নিয়মিত বসে না, তখনই আসলে এটা গার্জিয়ানরা নোটিস করে যে তার বাচ্চা অন্য বাচ্চাদের মতন চঞ্চল না, একটু বেশি রকমেরই চঞ্চল। আর এই জিনিসটা আসলে এটা বড়দের পর্যন্তও যেতে পারে। বড়দেরও হতে পারে? বড়দেরও এই যে রোগটা যখন থেকে যাবে এবং ট্রিটমেন্ট হবে না, তখন তো বড়দের ওই জিনিসটা থেকেই যেতে পারে। আচ্ছা ম্যাম, এটার লক্ষণ কি? আপনি বেশ কয়েকবার বলছেন যে বাচ্চাদের মধ্যে কি পরিলক্ষিত হতে পারে, যে লক্ষণগুলো কি প্রকাশ পেতে পারে, একেবারে যদি আপনি আউটলাইন করে দেন যে এই লক্ষণ থাকলে একজন বড় বা একজন ছোট মানুষ তাকে আমরা বলতে পারবো যে তার মধ্যে অতি চঞ্চলতা ব্যাপারটা আছে। আসলে ছোটদের ক্ষেত্রে দেখা যায় কি যে ক্লাসে মা বাবারা নিয়ে আসে আসলে চঞ্চলতা, ছুটোছুটি করছে সেই জন্য আনে না। ক্লাসে সে ফেল করছে বারবার, টিচার রেগে যাচ্ছে, ক্লাসে ঠিক মতন বসতে পারছে না, এটা আসলে হচ্ছে ইনঅ্যাটেনশন, হ্যাঁ। সে তখন কোনো কিছুতেই আসলে মনোযোগ দিতে পারে না, মনোযোগ দিয়ে কোনো কথা শোনারও তার সময় নেই, মনোযোগ দিয়ে কারোর কথা শোনারও তার সময় নেই, এমনকি সে কোনো কাজও মনোযোগ দিয়ে করতে পারে না। সে চাইলেও কিন্তু পারে না। এমনকি তার যে পছন্দের জিনিস, পছন্দের একটা কাজ করবে, কার্টুন দেখবে, খেলতে যাবে খেলার মাঠে, কোনোটাই সে খুব মনোযোগ দিয়ে করতে পারে না। দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা ক্লাসে প্রায়
ওর বই খাতা নিয়ে আসে, নিজেরটা দিয়ে আসে, পেন্সিল ফেলে আসে, কলম ফেলে আসে, ক্লাসে কি পড়াচ্ছে টিচার মোটেও সে ফলো করতে পারে না, হোমওয়ার্ক করে না, দেখা যায় তার একাডেমিক ফেলিওর হয়, রিপিটেডলি তার ফেলিওরটা বাড়তে থাকে এবং সে হঠাৎ করে এমন কিছু কাজ করে ফেলে, অন্যকে বিরক্ত করে ফেলে, যার জন্য ওর সাথে কেউ আসলে মিশতেও চায় না। ও ধামধুম মেরে দিল, বকে দিল, হঠাৎ করে কেউ একটা মনোযোগ দিয়ে একটা কাজ করছে বা গুছাচ্ছে সেটাকে সে নষ্ট করে দিল, কেউ হয়তো পরীক্ষার নোট রেডি করছে সে পানি ঢেলে দিল। এগুলো আসলে তার এই চঞ্চলতার রোগের জন্যই হয়ে থাকে। এবং সে দেখা যায় যে এই চঞ্চলতাটা এমন থাকে, ক্লাসে সে কখনোই সে চাইলেও বসতে পারে না এবং এই বসতে না পারার জন্য সে অন্যদেরকেও বিরক্ত করতে থাকে। দুষ্টুমিটা অতিমাত্রায় হ্যাঁ, করতে এবং থাকে। দেখা যায় কেউ কোনো কথা বলছে, কোনো কথা মানে সেন্টেন্স শেষ করার আগে সেই ছুটে চলে যাচ্ছে। আচ্ছা। এমনকি কেউ ওকে কোনো কথা বোঝাচ্ছে, সে অর্ধেক শোনার কথা আগেই দৌড় দিল। বলে শোনার আগেই দৌড় দিল। আবার অনেক সময় দেখা গেল যে আমরা একটা প্রশ্ন করলাম, সে প্রশ্নটা না শুনেই হাফওয়েতেই উত্তর দিয়ে চলে গেল। তার এই যে ইন অ্যাটেনশন, তো আসলে দেখা যাচ্ছে এই মনোযোগের ব্যাপারটা নিয়ে তখন তো সবকিছুতেই অরিড হয়ে যায়, এমনকি সবকটা কাজকর্মেও কিন্তু সেই ধরনের কাজগুলো করতে থাকে, ম্যাম, মানে শুধু আমরা কথা একটি বলায় ফোন না। কল নিয়ে আমাদের আলোচনায় আসবো। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। আচ্ছা, কলটি পরিষ্কার না, আমরা আশা করব যে যিনি ফোন দিয়েছিলেন তিনি আবার ট্রাই করবেন। তুমি আপনি লক্ষণ নিয়ে কথা বলছিলেন বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে কি দেখা যায়? বড়দের ক্ষেত্রে দেখা যায় যে তার যে হাইপার অ্যাক্টিভিটি যেটা আছে সেটা কম হয়, কিন্তু তার ইন অ্যাটেনশন যে প্রবলেমটা ওটা আসলে থেকে যায়। দেখা যায় যে সে যদি মানে ইউনিভার্সিটি লেভেলে যায়, ওখানেও তার গ্রেডিং প্রবলেম হচ্ছে, মনোযোগ দিতে চাইলেও সে পারছে না, ফ্রিকুয়েন্টলি ভুলে যাচ্ছে, খুব কমপ্লেইন করে আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, আসলে সে তো মনোযোগ দিয়ে কোনো কিছু দেখতেই পাচ্ছে না যে সে এটা মনে রাখতে পারবে। এবং দেখা গেল যে ইম্পালসলি কোনো কাজ করে ফেলে। হ্যাঁ, দেখা গেল কোনো চাকরিতে জয়েন করেছে, তার হঠাৎ করেই সে একটা অপ্রস্তুত মার্কা একটা কাজ করে দিল, চাকরিটা ধাম করে ছেড়ে দিল এবং খুব ফ্রিকুয়েন্টলি তারা চাকরি বদল করতে থাকে। কিংবা কোনো জায়গায় হয়তো লাইনে দাঁড়াতে হবে, আপনি কোনো বিল পেমেন্ট করতে হবে, সে কিন্তু সবার শেষে গিয়ে অস্থির করতে থাকবে, নিজেও অস্থিরতা করবে, সামনের লোকদেরকে, আশেপাশের লোকগুলোকেও সে অস্থির করতে থাকবে। তার যদি হয়তো বিবাহিত জীবনের সাথে সে থাকে, দেখা গেল যে রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে চলতে হয়, কোনোটাই সে করতে পারবে না। দেখা যাচ্ছে যে স্কুলের হাতে একটা মানে অফিসে যাবে, একটা অফিস ড্রেস আছে, সে হাফ ডান করেই দেখা গেল হয়তো জুতাটাই চেঞ্জ করলো না, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো সে কিন্তু দেখা যায় মনোযোগ করে, যেটা নাকি নিয়মিত সময়ের সাথে কিছু কাজ আছে আমাদেরকে কমপ্লিট করতে হয়, সে কখনোই সময়ের মধ্যে এই জিনিসটা কাজটা কমপ্লিট করতে পারে না। এবং সেই জন্য হয় কি যে সবাই ওর উপর খুব বিরক্ত হয়ে যায়, বাসার লোকও বিরক্ত, ওয়াইফও বিরক্ত, অফিসের বসও বিরক্ত। সে এবং নিজে একা সাফারার না, সে দেখা সে যাচ্ছে দেখা সবাইকে যাচ্ছে সাফার সেই জন্যই এটা করাচ্ছে। রোগের পর্যায়ে, মানে সে নিজে সাফার করছে, তার পরিবারের লোককে সাফার করাচ্ছে, তার আশেপাশে যারা আছে তাদেরকেও সে কিন্তু সাফার সাফার করাচ্ছে। করাচ্ছে। এবং এই জন্য কিন্তু অনেক সময় সে কন্ট্রোল করতে চাইলেও পারে না, কারণ যেহেতু এটা রোগ। এবং সেই জন্যই কিন্তু আসলে এটাকে আমরা রোগ বলে থাকি, মানে অতি চঞ্চলতা। চঞ্চলতা খুবই ভালো কথা, না থাকলে তো আর একটা মানুষ মানুষ হবে না, কিন্তু অতি যখন আসছে তখন আসলে এটা কখনোই খুব মাত্রার মাত্রা বেশি। অতিরিক্ত যখন, তখন আসলে কোনো কিছু গুছানো থাকে না, প্রতিটা মানুষের যে কোয়ালিটি অফ লাইফ থাকে সেটা আসলে একটু নষ্টই হয়ে যায়। আচ্ছা ম্যাম, আমরা তো জানলাম আসলে লক্ষণগুলো কি বা কাদের মধ্যে দেখা যাচ্ছে। চিকিৎসা কি আছে, মানে এটা থেকে পরিত্রাণ কি পাওয়া যাবে এই সমস্যা থেকে? অবশ্যই চিকিৎসা আছে, এবং এটা বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা। এবং এই চিকিৎসাটা দেখা গেছে যে এখানে কারো কারো ক্ষেত্রে অতি চঞ্চলতা আমরা কমানোর জন্য অনেক সময় আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি, যদিও সবার ক্ষেত্রে না লাগলেও অতি চঞ্চলতা যাদের ভেতরে সেক্ষেত্রে মেডিকেশন থাকে। তারপরে হচ্ছে তার সাইকোথেরাপি থাকে, পেশেন্টকে বোঝানোর সাইকোথেরাপি থাকে যে সে তার লক্ষণগুলো কি, কোন রোগের জন্য কি না, সে কিভাবে ওটাকে ডিল করবে। এবং অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্যারেন্টসকেও তার এই বাচ্চার রোগ সম্পর্কে জানিয়ে থাকি। এবং এখানে কিন্তু প্যারেন্টস মানে প্যারেন্ট ট্রেনিং খুব ইম্পর্টেন্ট, যে বাচ্চাকে উনি কিভাবে করে বড় করবেন। কেননা এই অতি চঞ্চলতার রোগটা কিন্তু আসলে মেইনলি বিহেভিয়ারাল প্রবলেম, আচরণগত সমস্যাটা অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে
বাসার যে পরিবেশ অনেক অনেক জরুরি। এই বাসার পরিবেশের জন্যও কিন্তু অনেকের অতি চঞ্চলতা রোগটা সেক্ষেত্রে তো বেড়ে যায়। তার চিকিৎসার ক্ষেত্রে ফার্স্ট রোল প্লে করতে পারে তার বাবা মা। তার মা বাবা, এবং বাসায় দেখা যায় যে আরো আত্মীয় স্বজন থাকে, দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি থাকতে পারে, চাচা ফুপু। তো এরকম যারা নাকি পরিবারের লোকজন যারা, তাদেরকেও কিন্তু আসলে এখানে সাইকোথেরাপি করা হয়। অনেক সময় স্কুলের টিচারদেরকেও আমরা ইনভলভ করি, কারণ স্কুলেও তো তার অনেক প্রবলেম হয়ে যায়। আর কিছু কিছু খাদ্য আছে সেগুলো আসলে আমরা অ্যাভয়েড করতে বলি, যেটা কিনা ব্রেনটাকে স্টিমুলেট করে দেয়, সেই ধরনের খাওয়াগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। আচ্ছা ম্যাম, চিকিৎসার এবং তার যে পর্যায়ে আচরণের যে রোগটা, সেটা আমরা বিহেভিয়ার থেরাপি এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এর মাধ্যমে আসলে কারেকশন করি। ম্যাম চিকিৎসা নিয়ে আমরা আরো অনেক কিছুই জানবো। একটু যদি বলে নিতেন যে এই যে চিকিৎসাটা সেটা যদি না করে তাহলে কি সমস্যা হতে পারে? চিকিৎসাটা না করলে আসলে হয় কি, যে আপনি চিকিৎসা করলে ভালো কিছু আশা করতে পারেন যে রোগটা ভালো হয়ে যেতে পারে, কিন্তু যখন আপনি চিকিৎসা করবেন না, তখন অনেক সময় রোগটা ভালো নাও হতে পারে। দেখা গেছে যে যদি আনট্রিটেড থাকে, তাহলে এই যে ছোটবেলায় যে অতি চঞ্চলতা রোগটা হলো এডিএইচডি, সেই রোগটা 50 to 80% দেখা যায় অ্যাডোলেসেন্ট গ্রুপের হয়, মানে টিন এজ গ্রুপের হয়, ইয়াং অ্যাডাল্টদের হয়, এবং সে তখনও চিকিৎসা হলো না। দেখা যায় যে 30 to 40% পপুলেশনের ওই অ্যাডাল্ট পর্যন্তই তাকে সাফার করতে হয় এই অতি চঞ্চলতা রোগের জন্য। হ্যাঁ, তো সুতরাং আপনি এই চিকিৎসা না করলে কারো হয়তো বড় হতে হতে অনেকের কিন্তু সমস্যাটা কমে যায়, অনেকের 50 to 60% সমস্যা কিন্তু বড় হতে হতে অতি চঞ্চলতাটা কমে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আসলে ভালো হয় না। যে গ্রুপটা ভালো হয়ে গেল সেটা তো খুবই ভালো হলো, কিন্তু যারা ভালো হলো না তারা তারা তো আসলে সাফার করবে। আচ্ছা ম্যাম, অতি চঞ্চলতা তো একটি মনোরোগ, এর সাথে কি অ্যাসোসিয়েটেড বা এর সাথে জড়িত কি আর কোনো মানসিক রোগ আছে যেটা প্রকাশ হ্যাঁ, পেতে পারে ওই বাচ্চা বা হতে বড় পারে। মানুষটার মধ্যে? হ্যাঁ, হতে পারে। দেখা গেছে যে অতি চঞ্চলতা রোগের সাথে সাথে ম্যাম আমরা আমরা একটি ফোন কল নিয়ে আমাদের জি আলোচনায় আসবো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, জি, ডক্টর ওলাই আমার ডাক্তার থেকে বলছি। ম্যাম এটা কি শুনতে ডক্টর ওলা? পাচ্ছেন? প্রশ্ন করুন। জি হ্যালো। জি, ডক্টর ওলাই আমার ডাক্তার থেকেই বলছি। আচ্ছা, সরি একটু বলুন যে আমার বাচ্চার বয়স 10 বছর প্লাস আর কি। জি, শুনতে পাচ্ছেন ম্যাডাম, আপনি প্রশ্ন করতে থাকুন। যে আমার বাচ্চার বয়স 10 বছর প্লাস, বাচ্চা খুবই চঞ্চল। আপনি কি এর জন্য কাউকে দেখিয়েছেন আপনার বাচ্চার এই চঞ্চলতার জন্য? অনেক বছর আগে ওই যে শিশু হাসপাতালে দেখেছিলাম, মানসিক যে ট্রিটমেন্ট করানোর দরকার ছিল আর কি। তখন দরকার ছিল, এখন কেন মনে হচ্ছে যে দরকারটা নেই? এখন হঠাৎ করে আজকে টিম এখন মানে আগের থেকে ইমপ্রুভ, বাট খুব স্লো আর কি। তার চঞ্চলতা বয়সের তুলনায় আমরা ভেবেছিলাম হয়তো কমে যাবে আলটিমেটলি, এটা এখনো কমে নাই আর কি। এবং আমার আরো দুটো ছেলে বাচ্চা আছে, তারও ইফেক্টেড হচ্ছে আর কি। আসলে অতি চঞ্চলতা যার থাকে সে তো ভোগেই, তার পরিবারের লোকদেরকেও ভোগায়, এটা আমি একটু আগেই বললাম। আমার মনে হয় আপনি আরেকবার একটু মনোরোগ বিশেষজ্ঞদেরকে একটু দেখান, আপনার ছেলেকে আবার প্রপার অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্টের আনার দরকার। আপনার মেয়ের আসলে আবার একটু ট্রিটমেন্টের দরকার আছে, একটু প্রপার অ্যাসেস করা খুব দরকার। জি, মানে প্রপার অ্যাসেস করে তারপরে কিন্তু আমরা কিছু কিছু ভালো চিকিৎসা আছে বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসাগুলো একটু দ্রুত নিতে পারলে আপনার বাচ্চার জন্যও ভালো, তার জীবনের যে মাত্রাটা অনেক উন্নত হতে পারে। তাই এটা মানে আমি কোথায় করাতে পারি? আচ্ছা, এটা আমাদের ওই যে বিএসএমএমইউ মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ, হ্যাঁ, আমাদের মেডিসিন ওপিডি 1-এ 513 নম্বর রুমে আমাদের অতি চঞ্চলতার একটা ক্লিনিক আছে, সেটা প্রতি রবিবার 11টা থেকে 1টা চালু আছে। এটা কি সাইকোলজিক্যাল ডিপার্টমেন্ট? এটা সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের আন্ডারে, কিন্তু অতি চঞ্চলতার ক্লিনিকটা শুধুমাত্র রবিবার দিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রতি রবিবার। 513 নম্বর রুমে? জি, এবং তাছাড়াও আপনি যে কোনো সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আপা। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আর এমনি কি আপনি বলতে পারেন যে এখন লাইভ যেহেতু আপনি আসছেন, কিছু ট্রিটমেন্ট আমাদের জন্য সাজেশন আর কি, যে কিভাবে এটা কমানো যেতে পারে?
আসলে হচ্ছে কি, আমি ওই যে চিকিৎসার কিছু অংশ বলছিলাম, প্রতিটা ব্যক্তি ভিন্ন ভিন্ন। তো সেই বাচ্চাকে প্রথমে আসলে অ্যাসেস করে দরকার হলে কিছু মেডিকেশন দেওয়া যেতে পারে, এবং প্যারেন্টসদেরকে আমরা সাইকোথেরাপি করে থাকি। প্যারেন্টস যে বাচ্চাদেরকে যে বড় করছে, রেয়ারিং করছে, সেজন্য প্যারেন্টস ট্রেনিংটা খুব জরুরি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টসদেরও রোগটা বোঝার ব্যাপার আছে। আর যেহেতু আপনার মেয়ে 10 বছর প্লাস, সুতরাং সে কিন্তু তার সম্পর্কেও তার একটা ধারণা হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু তার সাথেও কিন্তু সাইকোথেরাপির খুব ভালো কাজ করবে, এবং তার যে আচরণগত সমস্যা, সেটার জন্য আমরা বিহেভিয়ার থেরাপি এবং কগনিটিভ থেরাপি দিয়ে আসলে ওকে সাহায্য করতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনার থ্যাংক ইউ ডাক্তার। জি, ধন্যবাদ ওয়েলকাম। ফোন করার জন্য। ম্যাম, আমরা জানতে চাচ্ছিলাম যে অতি চঞ্চলতার সাথে কি অন্য কোনো মনোরোগ বা মানসিক রোগ জড়িত কিনা? হ্যাঁ, দেখা যায় যে অতি চঞ্চলতার সাথে অনেক সময় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি চলে আসে। তাছাড়া যে দেখা যায় যে ওডিডি, অবাধ্যতা একটি রোগ, হ্যাঁ, সেই রোগটাও চলে আসে, কন্ডাক্ট ডিসঅর্ডার চলে আসে। এবং তার যেহেতু জীবনের মাত্রাটা অন্যদের চেয়ে খুব খারাপের দিকে যেতে থাকে, তখন তাদের ভিতরে কিন্তু এংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন এমন কিন্তু চলে আসে, পার্সোনালিটি ডিসঅর্ডারও হয়ে যায়। এমনকি অনেকে কিন্তু সুইসাইডও করে ফেলতে পারে তার এই জীবনের ব্যর্থতাটাকে নিয়ে। আচ্ছা ম্যাম, আমরা এখন ফেসবুকে আমাদের বেশ কিছু কমেন্ট এসেছে, আমরা চেষ্টা করব সেই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার। মিনু হোসেন, আচ্ছা আমরা একটু ফোন কল নিয়ে তারপর ফেসবুক কমেন্টে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রামপুরা থেকে হারিয়ে নামাজ পড়ছি। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ জি, আমার বাচ্চার বয়স হচ্ছে 3 বছর। ও অনেক বেশি দুষ্ট। যদিও বাচ্চারা দুষ্ট হয় এটা আমরা জানি, বুঝি, বাট ওর দুষ্টের মাত্রাটা আমার কাছে অনেক বেশি মনে হয়। আর ওকে কোনো কথাই বোঝানো যায় না। মনে করেন যদি ও কোনো ভিডিও দেখতে চাচ্ছে, ওটা না দিলে ও একদম কেঁদে অবস্থা খুব খারাপ হয়ে যায়। আবার আজকে 3 বছর বয়স, এখন পর্যন্ত ওকে আমি ভাত খাওয়াতে পারি না। ভাত খাবি না, মুখে দেয় না, লিকুইড ছাড়া কিছুই খায় না। মানে যে কোনো খেলনা হোক, ইয়ে হোক, কিছু হলেই ভাঙচুর করে, সব ভেঙে ফেলে, ছুঁড়ে মারে। সবাইকে মারধর করে, সবাইকে মারতে যায়। কোনোভাবে কোনো কথা শোনানো যায় না। আপনার বাচ্চার কি আপনি কখনো আইকিউ টেস্ট করেছেন, যে তার বুদ্ধিমত্তাটা কেমন? না, আমি সেটা করিনি কখনো। তাহলে আমার মনে হচ্ছে আপনার বাচ্চাকে নিয়ে আপনি আসলে আমাদের সাহায্য নিতে পারেন। কারণ অতি চঞ্চলতা অনেক সময় শুধু অতি চঞ্চলতার রোগ থাকে না, তার সাথে অন্যান্য রোগগুলোও থাকে। আবার কিছু কিছু রোগের কিছু অংশ হিসাবেও কিন্তু অতি চঞ্চলতাটা চলে আসে। আপনার কথায় মনে হচ্ছে আপনার বাচ্চা খুব জেদি এবং আপনাদের কোনো ধরনের কথাবার্তা শুনছে না। হতে পারে সে হয়তো অতি চঞ্চলতার রোগে ভুগছে। তো সেই ক্ষেত্রে আসলে ছোট বাচ্চা, ওকে তো আর আমরা সাইকোথেরাপি তেমন কিছু করে লাভ নেই, কিন্তু আপনাদের প্যারেন্টসদের অনেক কিছু করার আছে, মা বাবা, পরিবার পরিজনের। আপনাদেরও কিন্তু আসলে এই চিকিৎসার আওতায় থেকে এই চিকিৎসাটা চালিয়ে নিতে হবে বাচ্চার ভালোর জন্য। এবং কিছু কিছু খাদ্য আছে, আমরা বলি সেগুলো অ্যাভয়েড করতে। আপনি খেয়াল করে দেখেন, বাচ্চারা অনেক সময় চকলেট, কোকা-কোলা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফাস্ট ফুড এগুলো খেতে চায়। আমরা খুব আদর করেই বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু যাদের অতি চঞ্চলতা আছে, আমার পরামর্শ হচ্ছে এই ধরনের খাবার এবং অতি লবণাক্ত খাবার, টিন জাতীয় খাবার, এই ধরনের খাবারগুলো বাচ্চাকে যত পারবেন কম দেন। কারণ এই খাবারগুলো অনেক সময় বাচ্চার ভেতরে চঞ্চলতাটাকে বাড়িয়ে দেয়। এবং যেহেতু বাচ্চা আপনাদের অনেক রুলস মানতে চায় না, অনেক বোঝানোটা বুঝতে পারছে না, আমার মনে হয় ওর প্রপার অ্যাসেসমেন্ট করাটা খুব জরুরি, এবং সেই মোতাবেক আসলে ওর চিকিৎসা। এত ছোট বাচ্চা বুঝবে কি, বাট আমার মনে হয় বোঝার হলে আরো ছোটবেলা থেকেই তো বোঝার কথা। না, কিছু কিছু জিনিস আছে ছোটবেলার মতন করেই বোঝাতে হয়। তবে আমি আপনাকে শুরুতেই বলেছি, ও ছোট মানুষ যেহেতু, ওকে তো আমি সাইকোথেরাপি দিলে খুব একটা লাভ হবে না। সেই ক্ষেত্রে যে প্যারেন্টস ট্রেনিং, মানে আপনাদের আসলে ট্রেনিং নিতে হবে কিভাবে ওকে নিয়ে আপনারা ডিল করবেন। এবং তার আচরণগত কারেকশনের জন্য আমাদের আচরণগত চিকিৎসা আছে, যেটাকে আমরা বলি বিহেভিয়ার থেরাপি। সেই থেরাপিটা আসলে আপনাদেরকে শিখে নিয়ে বাচ্চার উপরে অ্যাপ্লাই করতে হবে বাচ্চার ভালোর জন্য। আর তারপরে যদি আমরা মনে করি আরো কিছু করবার দরকার আছে, মেডিকেশন দেবার দরকার আছে, সেটুকুন আমরা করব। আচ্ছা, এই ক্ষেত্রে এই ধরনের থেরাপি গুলো আমি কোথায় কন্ট্যাক্ট করবো, কোথায়
হ্যাঁ আসলে আপনি যে কোনো মনোরোগ বিদ্যা বিশেষজ্ঞের কাছে এই সাহায্যের জন্য যেতে পারেন। আর একটু আগে আমি বলছিলাম আমাদের বিএসএমএমইউ তে প্রতি রোববার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 513 নম্বর রুমে এডিএইচডি ক্লিনিক আছে। আপনারা এই ক্লিনিকেও যোগাযোগ করতে পারেন। জি জি জি, ওকে, থ্যাংক ইউ জি, ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাম, এ পর্যায়ে আমরা আমাদের যে ফেসবুকে কমেন্ট গুলো এসেছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আলিফ লায়লা লিখেছেন যে তার ছেলের বয়স 3 বছর এবং সে অনেক দুষ্টামি করে এবং কোনো কিছু বললে মানে বকা দিলে বা কোনো কিছুতে মানা করলে সে কান্নাকাটি করে এবং সবাইকে মারে। সে একটু একটু করে কবিতা বলতে পারে এবং অক্ষর শিখছে কিন্তু কিছু বলে না তেমন, ভাতও খায় না। তো এখন কি করবে সেটা জানতে চাচ্ছে। আসলে আহ, ওই যে বললাম যে ছোটবেলা থেকে কিছু কিছু ট্রেনিং আসলে ডে 1 থেকেই আসলে দিতে হয় বাচ্চাদেরকে, যে বড় হতে হতে ঠিক হয়ে যাবে। এই জন্য অনেক সময় কিন্তু বাচ্চাদের আমরা অন্যায় আবদার গুলোকে মেনে প্রশ্রয় নেই, দিই। প্রশ্রয় দিয়ে ফেলি। তখন হয় কি বাচ্চা এক পর্যায়ে বুঝে না যে এই আবদারটা ঠিক না বেঠিক, সে হচ্ছে আবদার করেছে এটা ফুলফিল হতে হবে। তো অনেক সময় শুরু থেকেই আসলে মা বাবাকে একটু কেয়ারফুল থাকতে হবে যে কোন ধরনের আবদারটা আসলে ভবিষ্যতে বাচ্চার জন্য ক্ষতির কারণ হবে না। আর সেই ক্ষেত্রে আসলে ওনাকে আমার একই পরামর্শ দিতে হবে, তার বাচ্চাকে একটু অ্যাসেসমেন্ট করার দরকার আছে, কিছু ইনভেস্টিগেশনস করার দরকার আছে, ওর কোনো শারীরিক সমস্যাও এর সাথে আছে কিনা। এবং আমরা দেখলে আমরাও বুঝতে পারবো যে তার মানসিক রোগটাকে আসলে এডিএইচডি না অন্য কোনো ডিসঅর্ডার অথবা নর্মাল ডেভেলপমেন্টের কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে। অনেক সময় মা বাবা অতি আদরের জন্যও কিন্তু বাচ্চাদের কিছু আচরণগত সমস্যা হয়, সেটা হচ্ছে কিনা এটা একটু বুঝতে পারবো। আর ভাত খেতে চায় না এটা আসলে খুব বড় ধরনের সমস্যা না, ওকে সব বাচ্চার ছোটবেলা মধ্যেই থেকে মোটামুটি হ্যাঁ দেখা ছোটবেলা যায়। থেকে হয়তো বা ভাতের প্রতি আগ্রহটা খুব একটা ওনারাও দেখাননি। ও হয়তো ভাতের টাইমে হয়তো অল্টারনেটিভ অন্য কোনো খাবার খাইয়ে দিয়েছে, ওর কাছে হয়তো ভাতের জন্য যে তরকারিগুলো ওগুলো হয়তো তার কাছে খুব মুখরোচক কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় এই জায়গাটাতেও একটু ওনারা যদি একটু চেঞ্জ করে করে খাদ্য তালিকাটা পরিবর্তন করতে পারে, যে প্রতিদিনই ভাত রাখলেও কিন্তু একদিন ফ্রাইড রাইস, একদিন খিচুড়ি, একদিন একটু ভিন্ন রকমের ভাত রান্না করলো, অথবা ভেজিটেবল রাইস করলো, কখনো হয়তো চিকেনটাকে একটু ডিফারেন্ট করে দিয়ে যেটা ও ভাতের সাথে পছন্দ মাখিয়ে দিল। করে হ্যাঁ, সেভাবে তো একটু অনেক খাবার সময় তালিকাটা বিভিন্ন রাখা করলে। নানান ধরনের পদ থাকলে, টেস্ট ডিফারেন্স থাকলে বাচ্চারা কিন্তু পছন্দ করে, একটু ওই দিকটাই দেখতে পারেন ওনারা। আশা করব যে লায়লা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। সোনিয়া লিখেছেন যে তার মেয়ে অনেক চঞ্চল, তার বয়স হচ্ছে 3.5 বছর, পড়াতে বসতে পারেন না মানে পড়তেও চায় না এবং তার মনোযোগ একেবারেই নেই, কি করতে পারেন? এটা কি আসলেও মনোযোগ একেবারেই নেই? কারণ 3.5 বছর খুব ছোট মানুষ, সেই ছোট মানুষ আসলে পড়তে চাওয়ার মতন খুব একটা আগ্রহ খুব কম বাচ্চারই পাওয়া যায়। এমনকি বাচ্চা তো বাচ্চাই, বড়দেরকেও যদি আমি কোনো কারণ ছাড়া পড়তে বসাই, কেউ কিন্তু আমরা পড়তে চাইবো না। এখন 3.5 বছর তো ছোট মানুষ, ওর হাতে খেলাধুলার টাইমিং। এখন অনেক সময় অনেক মা বাবাকে দেখা গেছে যে স্কুলের সাথে তাল মিলানোর জন্য তার বাচ্চাকে সারাদিনই পড়ার মধ্যে রাখেন। আসলে তখন তো তার কোনো বিষয়ে আগ্রহ থাকবে না। আপনি যদি সারাক্ষণ কাউকে আপনি একই একঘেয়েমি কাজের মধ্যে দেন, তাহলে কিন্তু কেউ ওটাতে আগ্রহ প্রকাশ করে না। আসলে চঞ্চলতাটা বেশি ওনার, নাকি সে মনোযোগ কম দিতে পারছে, কিংবা আমরা তখনই সমস্যা মনে করব যখন সে কম মনোযোগ দিতে চাচ্ছে কিন্তু পারছে না। কিন্তু সে মনোযোগই দিতে চাচ্ছে না, তাহলে তো আর মনোযোগ আসবে কোত্থেকে? এখন অনেক সময় কিন্তু চঞ্চলতা কিন্তু নর্মাল ডেভেলপমেন্টের একটা অংশ, এটাও বুঝতে হবে। আর এখনকার মা বাবারা অনেক ক্ষেত্রেই দেখা গেছে ওভার প্রোটেক্টিভ। ওভার প্রোটেক্টিভ অনেক সময় ভালো, কিন্তু এটা কিন্তু কম্পিটিশন ক্ষতিকর করতে গিয়ে আরেকজন দিকগুলো আরেকটি অনেক বাচ্চার বেশি। সাথে কম্পিটিশন করতে গিয়ে ওর জন্য ব্যাপারটা সেটাই, আসলে ওর অতিরিক্ত অনেক হয়ে যায়। অতিরিক্ত হয়তো বা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ওনার একটু পরামর্শ নিয়ে নিলে ভালোই হবে। আচ্ছা। মিনু হোসেন লিখেছেন যে তার ছেলের বয়স হচ্ছে 8 বছর, স্টুডেন্ট হিসেবে সে ভালো কিন্তু তার চঞ্চলতার জন্য সে মনোযোগ দিতে পারে না, কি করতে পারে? আসলে যদি শুধু চঞ্চলতার জন্য সে মনোযোগ দিতে পারে না, এখানে অতি চঞ্চল হলেই যে সবার বুদ্ধিমত্তা খারাপ হবে তা না। অনেক সময় অনেক বাচ্চার অনেক ভালো আইকিউ থাকে, শুধু চঞ্চলতার জন্যই তার গ্রেডিং গুলো খারাপ হয়। কারণ সে একটানা যে লেখা পড়া, একটানা পরীক্ষা দেওয়া 3 ঘন্টা, এটা কিন্তু অনেক সময় অনেক বাচ্চা করতে পারে না। তো সেই ক্ষেত্রে আসলে হয়তোবা তার মেডিকেশন, আমরা কিছু কিছু ক্ষেত্রে ওষুধ খুব ভালো কাজ করে তার এই অতি চঞ্চলতাটাকে একটু কমানোর জন্য। ওই দিকটার জন্য কিন্তু একটু আসলে অ্যাসেসমেন্ট করে একটু যদি চিকিৎসার আওতায় নিয়ে আসে, তাহলে ওর বোধহয় অল্পতেই অনেকখানি ইমপ্রুভ করে যাবে। আচ্ছা,
মানিক সরকার লিখেছেন যে তার বয়স 28, তিনি কোনো কাজে একবারে শেষ করতে পারেন না এবং তিনি একই টাইমে অন্যান্য কাজে হাত দেন, তো কি করতে পারেন? আসলে অতি চঞ্চলতার এটা কিন্তু একটা উদাহরণ উনি আপনি বলছিলেন দিচ্ছেন। একদম বলছিলাম শুরুতে। যে অনেক সময় কাজ শুরু করে, সেই কাজটা শেষ করার আগে অন্য কাজে চলে যায়, এবং অন্য কাজটাও কিন্তু শুরু করে ওটা যে শেষ করবে এরকম কোনো কথা নেই, এবং হয়তোবা শেষের দিকে চলে আসলেও ওইটা লাস্ট পর্যন্ত ভালো কোনো ফিনিশিং হয় না। তো এই ক্ষেত্রে আবার দেখা যায় অনেক সময় ম্যানিক পেশেন্ট যারা, তাদেরও কিন্তু এই শুধুমাত্র কাজের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। ওনাকে কিন্তু অ্যাসেস করে আমাদের দেখতে হবে যে ওনার কি এডিএইচডি নাকি অন্য কোনো ধরনের মনোরোগ আছে। যদি এডিএইচডি হয় তাহলে উনি যেহেতু ওনার প্রবলেমটা বুঝতে পারছেন, আমার মনে হয় উনি এই ক্ষেত্রে একটু সাইকোথেরাপি করলে, একটু কাউন্সিলিং করলে ওনার জন্য অনেক ভালো হবে। আর উনি যদি অ্যাসেস করে দেখেন যে অন্য কোনো মনোরোগও এটার সাথে যাচ্ছে ওনার, তাহলে সেটারও একটু তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে নিলে ওনার জন্য ভালো হবে। ম্যাম, আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, দর্শক আবার ফোন করা ট্রাই করবেন। আশা লিখেছেন যে তার ছেলের বয়স হচ্ছে 3 বছর, সে এখনো মানে একদম পরিপূর্ণ বাক্যতে মানে বাক্য তৈরি করতে পারে না কথা বলার সময়, শুধু কিছু শব্দ বলে। ও অনেক বেশি হাইপার অ্যাক্টিভ এবং সে কখনো খেলা নিয়ে বসে, কখনো বই নিয়ে বসে, মানে কোনোটাই সে একবারে বেশিক্ষণ নিয়ে বসে না, চুপ করে বসে থাকতে পারে না। এখন তিনি কি করতে পারেন? তিনি অলরেডি বিএসএমইউ তে, তারপর সিআরপি তে দেখিয়েছেন, সবাই যা বলেছে সেভাবে তিনি ট্রাই করেছেন, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না তার বাচ্চা। আসলে এগুলো একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা। খুব এরকম ধরনের একটা ভাইরাল ফিভারের মতো না যে চিকিৎসা নিল 7 দিন 10 দিন 14 দিনে ভালো হয়ে কোনো যাবে। কোর্স নাই যে এটা 7 কোর্স, দিন বা 1 মাসের হ্যাঁ, এর কোর্স ধরনের নেই। কোনো কোর্স নেই। যেহেতু এটা ছোট থেকেই সমস্যাটা থাকতে থাকে, চিকিৎসাটা আসলে দীর্ঘমেয়াদী হয়ে যায়। অনেকের হয়তো 5-6 মাসও ইমপ্রুভমেন্ট হয়, অনেকের 1 বছর লাগে, কারো 2-3 বছরও লাগতে পারে, কারো হয়তো সারা জীবনই একটু কন্ট্রোলের হয়তো বা মধ্যে থাকতে হবে। কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এটার আসলে উনি একটু যদি আশাহত হয়ে যায়, এটা ঠিক হবে না। ওনাকে আসলে বারবারই এই চিকিৎসার আওতাতেই থাকতে হবে, তা না হলে তো আসলে কখনো ইমপ্রুভমেন্ট হবে না। উনি যেটা একটা সমস্যা বলছিলেন যে বাক্য গঠন করতে পারে না, তবে 3 বছরের বাচ্চা কিন্তু মোটামুটি একটু বোঝানোর মতন বাক্য গঠন করতে পারার কথা। তো সেই ক্ষেত্রে যদি শুধু হাইপার অ্যাক্টিভিটি হয় তাহলে চিকিৎসাটা হবে একরকম, কিন্তু সেই সাথে যদি তার লার্নিং ডিসেবিলিটি থাকে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, তার জন্যও কিন্তু অনেক সময় সে কথা বা বাক্য খুব সুন্দর করে কমপ্লিট করতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু ওনাকে অনেক দীর্ঘমেয়াদী আসলে চিকিৎসার মধ্যে থাকতে হবে। তারপরেও যদি লার্নিং ডিসেবিলিটি থাকে কিংবা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, তাহলে উনি যেমনটা হয়তো আশা করছে যে 16 আনা ভালো, সেটা এই মুহূর্তেই বলা যাবে না যে কতটুকুন 16 আনা ভালো হবে। তবে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার আমরা বলেছি চিকিৎসা করলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। তারপরে চিকিৎসার মধ্যে থাকলেও কিছু কিছু সমস্যা থাকলেও, যেহেতু তারা চিকিৎসার মধ্যে থাকে, লাইফটাকে একটু কোয়ালিটিফুল করতে পারে। ওনাকে একটু আশাহত না হয়ে চিকিৎসার মধ্যেই থাকা ওনার বাচ্চার জন্য ভালো হবে। মাহবুবা শাহিন লিখেছেন যে অতি চঞ্চলতা কি মানসিক রোগ নাকি অন্য মানসিক রোগের লক্ষণ? অতি চঞ্চলতা কখনো মানসিক রোগ এবং কখনো কখনো অন্য রোগেরও লক্ষণ। যেমন অতি চঞ্চলতা, যে একটু আগে বললাম, লার্নিং ডিসেবিলিটি ডিসঅর্ডার যাদের, তাদেরও কিন্তু বুদ্ধিমত্তা কম যাদের, তাদেরও অতি চঞ্চলতা হতে পারে। তারপরে বাইপোলার মুড ডিসঅর্ডারের বেশিরভাগ ক্ষেত্রে যখন ম্যানিক সুইং এ থাকে তখন অতি চঞ্চলতা হতে পারে। এছাড়া টিক ডিসঅর্ডার, অন্য ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার, ওগুলোর জন্যও কিন্তু অতি চঞ্চলতা হতে পারে। আশা করব মাহবুব আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। কাউসার মোল্লা লিখেছেন যে তার ছেলের বয়স 12 বছর এবং খুব চঞ্চল, ঠিক মতো পড়ে না, কথা শোনে না এবং ওর যা ভালো লাগে তাই করে। তার জন্য কি উপদেশ থাকবে আপনার? পড়ে না, আসলে এটা তো এরকম কোন ধরনের মেডিকেশন নেই যে আমি খাইয়ে দিব আর বাচ্চা বসে পড়তে শুরু করে দিবে। আসলে তার শুরুতেই অ্যাসেসমেন্ট লাগবে যে ওর সমস্যাটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে এই সমস্যাটা নিয়ে সে 12 বছর পার করছে। তাহলে যদি আমরা সমস্যাটা পাই এবং তার রোগটাকে অ্যাসেস করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক
চিকিৎসা করতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি বাচ্চার নিজস্ব সমস্যার জন্য তার ভেতরে অনেক সময় কিন্তু ডিপ্রেশন আসতে পারে, সেই জন্য যদি সে কোনো কাজে মনোনিবেশ বা লেখাপড়া করতে না পারে, সেই ক্ষেত্রে আসলে তাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা দিতে পারি। কিন্তু যে কোনো ধরনের মেডিকেশন অবশ্যই একজন বিশেষজ্ঞের আন্ডারেই হতে হবে। আর চিকিৎসাটা কিন্তু আসলে একজন বিশেষজ্ঞই ঠিক করে দেন। ওনারা যদি সেই অনুপাতে চলেন যে যখন মেডিকেশন দরকার মেডিকেশন দিল, যখন নাকি সাইকোথেরাপি বা কাউন্সিলিং দরকার, যখন পারিবারিক লোকদেরকে এখানে ইনভলভ করতে হবে, বন্ধুদেরকে ইনভলভ করতে হবে, ইনভলভ করে যদি চিকিৎসা চালানো যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চার জন্য অনেক ভালো হবে। তো আমি সেক্ষেত্রে বলবো ওনার বাচ্চাকে একটু অ্যাসেস করিয়ে নিতে। ফৌজিয়া আক্তার লিখেছেন যে কি কি খাবার কন্ট্রোল করতে হবে সেটা নিয়ে কথা বলার জন্য। আমরা একটু ফোন কল নিয়ে তার প্রশ্ন উত্তরে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। জি জি জি, আমি একটু ডক্টর নাহিদ মিয়াজীবনের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। জি বলুন, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। আমি কি বলবো? জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাম, আমার ম্যাম আমার আমার বাচ্চার বয়স হচ্ছে ম্যাম 14 হবে, এখন 13.5। আমার মেয়ে বাচ্চা, ও যেটা হচ্ছে ছোটবেলা থেকে একটু জেদি, আর একটু কম কথা বলে, মানে আর বাসায় একটু মিসবিহেভ করে, ইদানিং একটু বড় হচ্ছে তো একটু মিসবিহেভ করে। আর ওর একটা ধারণা যে ওর ছোট ভাই, ওর 6.5 বছরের ছোট, ওর একটা ধারণা যে আমরা ওকে বেশি ভালোবাসি, ওকে কম বাসি। ও হওয়ার পর থেকে ও অনেক বেনিফিটেড হচ্ছে না, বেনিফিট ও একদম পাচ্ছে না, আগে পেত, এরকম একটা ধারণা। আর ওর অ্যাটিটিউডে একটু প্রবলেম আছে। তো মানে আমি চাই যে ও সবার সাথে দেখা হলে একটু সালাম দিক বা একটু হাসুক। ও এই কাজটা একটু কম করে, হয়তো একটু নিজের মতো করে থাকতে পছন্দ করে। আচ্ছা, আপনার আর কিছু বলবার আছে? আমি আসলে ওর বিহেভ সম্পর্কেই আমি মেনলি জানতে চাচ্ছিলাম, কি করলে এবং কার সাথে যোগাযোগ করলে ম্যাম আপনাদের সাথে একটু আমরা করতে পারবো। আচ্ছা, আমার মনে হয় ওর ভাইটা যখন হয়েছে তখন থেকে ওর ভেতরে বোধহয় সিবলিং জেলাসি বোধহয় কাজ করছে। হ্যাঁ, ও হয়তো মনে করছে ছেলে দেখে হয়তো সে প্রায়োরিটি পাচ্ছে, তো এর জন্য কিন্তু তার মনের ভিতরে একটা জেদ কাজ করতে পারে। হ্যাঁ, তার হয়তো একটা ইনফিরিটি কমপ্লেক্স কাজ করতে পারে। সেই জন্য হয়তো, যেহেতু বলছেন যে একটু কম কথা বলে, তার ভেতরে কিছুটা ডিপ্রেশনও ডেভেলপ করে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আসলে আপনাকে বলবো যে ওকে একটু অ্যাসেস করিয়ে নিয়ে একটু চিকিৎসার আওতায় আনতে। অনেক সময় দেখা গেছে ছোটবেলায় হয়তো অনেক বেশি সুবিধা পেয়েছে আপনাদের কাছ থেকে, দুটো বাচ্চা হতে হয়তো এটা যে ভাগ হয়ে যাচ্ছে এটা হয়তো সে মেনে নিতে পারছে না। আর হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সাহায্য আপনাকে একটু নেওয়া উচিত। অবশ্যই ম্যাম, আমি একটু জানতে চাচ্ছি যে মানে কোথায় দেখালে আপনাদের, মানে আপনি যে কোনো মনোরোগের মানে আমি অ্যাড্রেসই জানি না, যার কারণে আমি অনেকদিন ভেবেছি আমি কথা বলা দরকার আমার, কিন্তু আমি আপনাদেরকে আসলে কখন আমি জানি না যে কিভাবে কমিউনিকেট করতে হবে। আপনি চাইলে পিজি হাসপাতাল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটির আউটডোরে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে প্রত্যেক রবিবারে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওনারা কনসালটেন্সি দিয়ে থাকেন, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। কিংবা ম্যামের সাথে যদি আপনি কনসালটেন্সি নিতে চান, তাহলে হচ্ছে ওনার চেম্বার, যেটা প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, পুরান পল্টন, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। ম্যাম কাইন্ডলি নামটা একটু আরেকবার বলবেন? প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড। আর সেজন্য আপনি যেটা করতে পারেন, আমাদের যে 16484 এই নাম্বারটিতে ফোন করে আপনি সিরিয়াল নিতে পারেন ম্যাডাম। ও আচ্ছা, এখন যে নাম্বার আমি কল করেছি এখান থেকে সিরিয়াল নিতে পারবো? না না না, 16484 এখন যেটি, সেটি লাইভের ফোন কলের নাম্বার। 16484। জি, এখানে নাম্বারে আমি সিরিয়াল নিতে পারবো? জি, ফোন করে ম্যামের নাম বললেই ওনারা আপনার সিরিয়াল দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। আর এটা হচ্ছে পিজি হসপিটাল, ওই যেটা বলেছিলেন আমি 11টা থেকে 1টা পর্যন্ত, ওইখানে যোগাযোগ করলেও আপনার সাথে করতে পারবো, কনসাল্ট করতে পারবো। জি, থ্যাংক ইউ ম্যাম। জি, ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমি রাখার পরে যদি একটু আলোচনা করতেন তাহলে আমি একটু বুঝতে পারতাম আরেকটু। জি, আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ম্যাম, ফোন কলটি নেওয়ার আগে আমরা কথা বলছিলাম খাবার নিয়ে। একজন ফ্যান ফৌজিয়া আক্তার, তিনি জানতে চেয়েছেন যে কি কি খাবার কন্ট্রোল করতে হবে এই অতি চঞ্চলতার সমস্যা সমাধানের জন্য। খাবারের ক্ষেত্রে আমি বলেছি যে
অতি চিনিযুক্ত খাবার, এমনকি ক্যান ফুড থাকে, তারপর হচ্ছে কোকোকোলা, আইসক্রিম, চকলেটস, যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, তারপর ক্যান্ড ফুড থাকে খুব সল্টেড, যে কোনো সল্টেড বাদাম থাকে, সল্টেড চিপস থাকে, হ্যাঁ, এই ধরনের খাবারগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। আর বাচ্চার এই ধরনের খাবারগুলো অনেক সময় বলে মা বাবা, খেতে চাই কি করব, কোত্থেকে দিব, তাহলে অন্য কিছু খাচ্ছে না, এটাই খাচ্ছে, কিছু তো খাক। কিন্তু হয় কি, কিছু তো খাক হচ্ছে কি তাকে যে চঞ্চলতার দিকে ঠেলে দিচ্ছে, এটা অনেক সময় ওনারা বোঝেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, চিপস যেগুলো বাচ্চারা পছন্দ করে ওই ধরনের চিপস আসলে বাসায়ও ওনারা তৈরি করে দিতে পারেন। কোল্ড ড্রিঙ্কসটা আসলে শুরু থেকেই যদি বাচ্চাদেরকে না দেওয়া হয়, তাহলে ও কিন্তু খুব একটা টেস্ট বুঝবে না যেটা কোল্ড ড্রিঙ্কস। তো সেই ক্ষেত্রে কিন্তু ওকে একটু শুরু থেকেই, ছোটবেলা থেকেই অ্যাভয়েড করা উচিত। কারণ আমরা জানি যে আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট 5 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। আর যার অতি চঞ্চলতার রোগ, ছোটবেলা থেকে তার বছর দেড়েকের পর থেকে এই সিমটম অনেক বাড়তে থাকে। ছোটবেলা থেকে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস এগুলো না দেওয়াটাই ভালো। তখন ওই যে নর্মাল যে দুধ, ডিম, বাদাম, বাচ্চার কিন্তু সুষম খাদ্য যেটা, সেটা কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আর সবচেয়ে জরুরি কি, খাওয়ার সাথে বাচ্চার ঘুমটা। ছোটবেলা থেকে আমাদের ঘুমের একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ঘুমানো উচিত। একেবারেই ছোট বাচ্চাদের কিন্তু 8 থেকে 10 ঘন্টা ঘুম পর্যাপ্ত পরিমাণে দরকার। বড় হতে হতে কমপক্ষে 7 ঘন্টা ঘুম কিন্তু খুব জরুরি। আমাদের বড়দেরও কিন্তু 6 থেকে 7 ঘন্টা ঘুম খুব জরুরি। যদি আমরা এভাবে রাত্রি জাগরণ করতে থাকি, তাহলেও কিন্তু আমাদের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করতে থাকে। সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে খাবারের সাথে সাথে। আর এখানে আমি আরেকটা কথা এড করে যাচ্ছি, যে কথা বলছি আমরা অতি চঞ্চলতা নিয়ে, কিন্তু খাবারের কন্ট্রোলটা আসলে স্বাভাবিক বাচ্চাদের ক্ষেত্রে তো থাকবে সবার ক্ষেত্রেই, কিন্তু যার নাকি এটা রোগ না, তাকে খুব একটা এফেক্ট করবে না। কিন্তু যার এটা রোগ, সে এমনিতেই তো নাচছিল, দৌড়াচ্ছিল, ছুটোছুটি করছিল, ওটা খাওয়ার পরে সেই মাত্রাটা বেড়ে যায় এবং তখন তার ডিউরেশনটা আরো একটু লম্বা হতে থাকে, এবং সে রাতে দেখা যায় রাতের দিকে খেলো, সারা রাত হয়তো ঘুমালোই না। তখন ঘুমাচ্ছে না যে, সেই জন্য তার চঞ্চলতা আরো বেড়ে যাচ্ছে। সুতরাং তাদের ক্ষেত্রে, এটা যে কোনো বাচ্চার ক্ষেত্রেই ছোটবেলা থেকে এই খাবারগুলো একটু কন্ট্রোল করা উচিত। একটু মাঝে মধ্যে দেওয়া যায়, একেবারেই দেওয়া যাবে না, ফাস্ট ফুড দেওয়া যাবে না, খাওয়ানো যাবে না তা তো না, কিন্তু কম করে দিলে ভালো হয়। আর সমস্যা যাদের, তাদের এই মুহূর্তে একটু অ্যাভয়েড করুক, একটু ভালো হওয়া পর্যন্ত। আচ্ছা, নুসরাত লিখেছেন যে তার বাচ্চার বয়স 6 বছর এবং সে সবসময় কথা বলে, একদমই চুপ করে না। তো এটা মানে কি করতে পারেন তিনি? আসলে অতি চঞ্চলতার কোনো লক্ষণই যে অনর্গল কথা বলে যাবে, চুপ করতে পারে না এরকমটা না। তারপরেও অনেক বাচ্চা কথা বলতেও পছন্দ করে। হয়তোবা ওর বাসার সবার হয়তো চারিপাশে সবাই ওকে হয়তো গল্প শুনিয়েছে, গল্প করেছে, এখন হয়তো ও যখন বলতে চাচ্ছে, সবার কথা একসাথে বলতে গিয়ে অনেক কথা একসাথে চলে আসে। আসলে হয় কি, যে আমাদের কিন্তু বাচ্চাদের যে কি বলতে চাচ্ছে, কেন বলতে চাচ্ছে, এটা কিন্তু খুব ধৈর্য সহ্য সহকারে শোনা উচিত। অনেক তারপরে তাকে আস্তে আস্তে বোঝানো উচিত। ওই যে কেন এত কথা বলিস করে মেরে দেওয়া বা অসহ্য দেখানো, তখন হয়তো অনেক সময় অনেক বাচ্চা না বুঝেই কথা বলতে থাকে, অনেকে ইরিটেট করতে থাকে। অনেক বাচ্চা যখন দেখে অন্যরা বিরক্ত হচ্ছে, তখন কথা বলাটাই বন্ধ করে দেয়, খুব বিরক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি বলতে চায়, কেন বলতে চায়, সেটা কি কোনো লজিক্যাল কিনা, অন্য কোনো কাজের জন্য কিনা, এটাও কিন্তু ওনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যে কথাগুলো প্রাসঙ্গিক, সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কথাটা অপ্রাসঙ্গিক, ও তো ছোট মানুষ, প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক বুঝে কথা বলবে না। আর কথা বলতে গেলেও কথা বলার 2 আর 2 4-এর মতন করে কোনো সূত্র নেই। একটু বলতে গেলে আমরা হয় বেশি বলি, না হলে কম বলি, এবং আমাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তো কথা বলার জন্য, ও বলবে। কিন্তু অপ্রাসঙ্গিক ব্যাপারগুলো একটু বুঝিয়ে দেওয়া, যে তুমি আব্বু এখন বলছো, তুমি এটা কিন্তু সবসময় এইভাবে করে বলো না, এখন আমি কাজ করছি, একটু পরে শুনি, তাহলে কিন্তু বাচ্চার ভেতরে একটা ধৈর্য ধারণটাও কিন্তু আসলে শেখানো হতে পারে। অ্যাটেনশনটা পেতে হবে, তার বাচ্চাটাকে প্যারেন্টস এর অ্যাটেনশন দিতে হবে, এবং সেটা প্রপার অ্যাটেনশন হতে হবে। সেটা যাতে আবার ওভার ইনভলভমেন্ট হয়ে না যায়, ওভার প্রোটেক্টিভ হয়ে না যায়। আসলে এখন প্যারেন্টিং, যে বাচ্চাকে বড় করার জন্য মা বাবার নিজস্ব কিন্তু প্যারেন্টিং ট্রেনিং খুব জরুরি। তাহলে কিন্তু কিছু কিছু সমস্যা শুরু থেকেই হয় না, যার জন্য ওগুলো নিয়ে কিন্তু আর পরবর্তীতে মা বাবারাও ভোগে না, বাচ্চারাও ভোগে না। আচ্ছা, শফিকুল ইসলাম লিখেছেন যে কথা কম বলা কি কোনো রোগ কিনা, সেই জানতে চেয়েছে। তার বাচ্চার বয়স হচ্ছে 6 বছর এবং তার মধ্যে অতি লাজুকতা কাজ করে।
কথা কম বলাটা সবসময় রোগ না। হ্যাঁ, অনেকে হয়তো চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে কথা কম বলে, কিন্তু দেখতে হবে তার প্রয়োজন যেখানে কথা বলার সেখানেও সে কথা বলছে কি কথা বলছে না। যদি তার প্রয়োজনীয় জিনিসগুলো সে কথা না বলে এবং কারোর সাথে কোনোভাবেই তার প্রয়োজনীয় সে কমিউনিকেট না করে, তাহলে একটু ওনাদের এই বাচ্চাটার দিকে এই মুহূর্তে খেয়াল করা উচিত যে তার আচরণেও আর কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় অনেক বাচ্চা অন্যদের সাথে মিশতে না পারলে আমরা তাকে লাজুক বলে চালিয়ে দিই। হয়তো বা দেখা যেতে পারে তার ভেতরে কোনো না কোনো সমস্যা অথবা রোগ হয়তো আছে, যেটা আমরাকে লাজুকতা বলে আসলে ওটাকে ঢেকে রাখছি, নিজেরাও বুঝছি না, বাচ্চাটাকেও সাহায্য করছি না। তো সেই ক্ষেত্রে ওনাদের আসলে যদি সন্দেহই থাকে যে অতি লাজুক নাকি ও আসলে কথাই কম বলে, তাহলে একটু ওকে কিন্তু মনোরোগের বিশেষজ্ঞের কাছে নিয়ে একটু অ্যাসেস করিয়ে নিলে কিন্তু ভালো শিওর হয়ে বোঝা যাওয়া যাবে। আর কি। শিওর হয়ে যাওয়া যে কোনো সমস্যার জন্য সে কথা কম বলছে না এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য। চারিত্রিক বৈশিষ্ট্য হলে ঘাবড়ানোর কিছু নেই। ওকে একটু বেশি বেশি করে সবাই কথা বলবে, ওর সাথে গল্প করবে, ওর কাছ থেকে বেশি শুনতে চাইবে যে তুমি কি করলে, সারাদিন কি কিভাবে স্কুলে গেলে, টিচার কি পড়ালো। হ্যাঁ, এবং সব জায়গায় ওকে নিয়ে যাওয়া, সবার সাথে মিশতে দেওয়ার সুযোগ করে দেওয়া, তাহলেও কিন্তু অনেক বাচ্চা আসলে কথা বলে ফেলে। লিজা জানতে চেয়েছেন যে তার মেয়ের বয়স হচ্ছে 4.5 বছর, খুবই চঞ্চল, সারাদিন লাফালাফি করে এবং সাধারণত বসে থাকতে চায় না, কারো কোনো কথা শোনে না, যেটা মানা করা হয় সেটা আরো বেশি করে করে এবং তাকে যদি শাসন করা হয় তাহলে সে হাসে, কান্না করে না। কি করবে? আসলে আহ, অতি চঞ্চলতার জন্য তার যেই সিমটম গুলো ওনারা বললেন, হয়তো বা বাচ্চাকে অতিরিক্ত অনেক সময় হয় না যে ওভার প্রোটেক্টিভনেস এর জন্য কিন্তু শুরুতে হয়তো কিছু বলা হয় নাই যে কোনটা বেয়াদবি কোনটা বেয়াদবি না, ও সেজন্য হয়তো বুঝেই নেই, এবং ওকে হয়তো এমন এক ভাবে বকা হয় যে বকাটাও মনে করে যে এটা আসলে বকা না, কিংবা ওকে হয়তো এত ফ্রিকুয়েন্টলি বকা হয় যে এই বকাগুলোকে আর গায়ে লাগছে না। তো সেই ক্ষেত্রে হবে কি, প্যারেন্টিং টেকনিক একটু ওনাদের চেঞ্জ করতে হবে। বাচ্চার সাথে ওনাদের ডিলিংস যেগুলো এখন যেভাবে করছেন, ওইটা আসলে ওনারা একজন বিশেষজ্ঞের মাধ্যমে জেনে নিয়ে একটু প্যারেন্টিং টেকনিক চেঞ্জ করলে আমার মনে হয় সমস্যাটা কমে যাবে। তারপরেও যদি বাচ্চার চঞ্চলতা থাকে, তা আমরা তো আছি পাশে। শারমিন লিখেছেন যে তার মেয়ের বয়স হচ্ছে 6 বছর, সে খুব অভিমানী এবং তার যেটা প্রবলেম হচ্ছে সে বড়দের সাথে খুব কমফোর্টেবলি মিশতে পারে কিন্তু সে ছোটদের সাথে মিশতে পারে না এবং বাইরে খেলার সুযোগ হয় না তার, সাধারণত স্কুলে গেলে যা একটু খেলাধুলা করতে পারে এটাই। আর এখন তার মানে বেটারমেন্টের জন্য প্যারেন্টস হিসেবে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? আসলে অভিমানী বলতে কি বুঝাচ্ছেন সেটাও কিন্তু আসলে ক্লিয়ার করে উনি বলেননি। হ্যাঁ, আর বড়দের সাথে মিশতে চায় ছোটদের সাথে মিশতে চায় না, মানে ওর বয়সী তো কারোর সাথে খুব একটা স্কুলে ছাড়া খেলতে পারছে না। তো সেই ক্ষেত্রে স্কুলের যে ওর বন্ধু বান্ধব আছে সেখানে একটু সুযোগ করে দেওয়া, স্কুলে যাতে সে ছুটির পরে একটু খেলতে পারে, একটু ছুটোছুটি করতে পারে, এবং তার বয়সী বাচ্চাদের সাথে তাকে মিশতে দেওয়ার সুযোগ করে দেওয়া, তাহলেও কিন্তু ভালো হয়। আর বড়দের সাথে হয়তো বা সে কমফোর্টেবল কেন এরকম ধরনের কোনো ডেফিনেশন নেই যে ছোটদের সাথে কমফোর্টেবল বড়দের সাথে কমফোর্টেবল, হয়তো বা বড়রা ওকে বোঝে ছোটরা বুঝে না। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে ওকে একটু যদি খেলতে না দেওয়া হয়, আমরা মনে করি যে আটকে আটকে রেখে শুধু লেখাপড়া করালাম, এটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ভালো, আসলে হয়তো রেজাল্ট ভালো হতে পারে। ডেভেলপমেন্ট বলতে কিন্তু আমরা শারীরিক মানসিক দুটাকেই বুঝাই। এই ক্ষেত্রে শারীরিক মানসিক প্রপার ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা যে প্রয়োজন সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে। যে কোনো একটা করলে হয়তো একটা ডেভেলপ হবে, আরেকটা ডেভেলপ হবে না। একজন মানুষ প্রপারলি বড় হতে গেলে তার বয়সের সাথে বয়সানুপাতিক হারে তার শারীরিক এবং মানসিক গড়নের খুব দরকার। সেই জন্য তার যথেষ্ট পরিমাণে পারিবারিক লোকদের সাহায্য দরকার, মা বাবা ভাই বোন থেকে শুরু করে বন্ধু বান্ধব, ক্লাস, এবং তার যে আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, এমনকি যেই সোসাইটিতে যে থাকে সবারই আসলে সাহায্যটা দরকার এবং সবার সাথেই মিশতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আর ঠিক মতো যদি সে খেলাধুলা না করে, ছুটোছুটি না করে, তাহলে কিন্তু তার বডির যে শারীরিক যে ডেভেলপমেন্ট এটাও কিন্তু হবে না, এবং সেটা না হলে কিন্তু একসময় সে শারীরিকভাবেও অসুস্থ হয়ে যাবে। সুতরাং আমরা স্বাস্থ্য বলতে শুধু মানসিক স্বাস্থ্য বা শুধু শারীরিক স্বাস্থ্য তা না, কিন্তু শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সুস্থতার সমন্বয়ে কিন্তু একজন মানুষ, এটা আমাদেরকে খুব ভালোই মনে রাখতে হবে।
ম্যাম, আসলে আজকে আমাদের প্রোগ্রামে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছি। তো এই পর্যায়ে যদি আমাদের ডক্টরলা.com এর যে ফ্যানরা আছেন তাদের উদ্দেশ্যে অতি চঞ্চলতা নিয়ে কোনো উপদেশ থাকলে বলতে পারেন ম্যাম। চঞ্চলতা একটি মানবিক গুণ আমার মতে, তো শুধু আমার মতে না, সবার মতে। তবে অতি চঞ্চলতা যদি আপনাকে ধ্বংস করে ফেলে, আপনাকে বিরক্ত করে ফেলে, আপনার বাড়ার যে জায়গাটা সেটাকে নষ্ট করতে থাকে, আপনার পরিবারের লোকজনের জীবনটা যদি অতিষ্ঠ করতে থাকে, কিংবা আপনার যে অকুপেশন, ফিনান্সিয়াল, সোশ্যাল যে কাজগুলো, অ্যাক্টিভিটিসগুলো করতে বাধা দেয়, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা নিন। আমরা আছি আপনার পাশে আপনাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকুন। ধন্যবাদ ম্যাডাম আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। এ পর্যায়ে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সাথে ছিলেন ডাক্তার নাহিদ মাহজাবিন মোর্শেদ ম্যাম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে মনোরোগ বিদ্যা বিভাগে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও ম্যাম কনসালটেন্সি দিয়ে থাকেন প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, পুরানো পল্টনে। ম্যাডামের সিরিয়াল পেতে আপনারা ডায়াল করতে পারেন 16484 এই নাম্বারে। তাছাড়াও আমাদের যে ওয়েবসাইটটি আছে www.drola.com, সেখানে লগ ইন করার মাধ্যমে আপনারা সিরিয়াল নিতে পারেন। ইউটিউবে আমাদের ডক্টরলা টিভি নামে একটি চ্যানেল আছে, যেখানে বিশেষজ্ঞ ডক্টরদের বিভিন্ন সচেতনামূলক ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি। সেগুলো দেখার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। ডক্টরলার সাথেই থাকুন, সুস্থ থাকুন।